আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে সহজ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন নং 8 সমাধান করব। যেহেতু আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টি করতেছি, আমরা জানি এই অধ্যায়ের প্রশ্নে বাধ্যতামূলকভাবে একটি যৌথ মূলধনী কারবারের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকে। তাহলে আমরা যদি সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন নং 8টা দেখি, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট নিপু কোম্পানি লিমিটেড 2023 সালের 31 ডিসেম্বর তারিখের সম্পদ, দায়, অন্যান্য তথ্য নিম্নরূপ। তথ্যগুলো কি? বিবরণ, টাকা। প্রথমে আমাদের সম্পদ দেওয়া আছে, মানে এখানে সম্পদ দেওয়া আছে, দায় দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, মানে সব তথ্য দেওয়া আছে। কিন্তু বলেই দিয়েছে দেখো যে সম্পদ, দায়, অন্যান্য তথ্যগুলো নিম্নরূপ। তাহলে আমরা এখান থেকে মজুদ পণ্য, প্রাপ্য হিসাব এগুলো আপাতত দেখতেছি না, আমরা সরাসরি চলে যাবো সৃজনশীল প্রশ্নে কয়ে। আমাকে কয়ে বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় বলতে এক্স্যাক্টলি আমরা কাকে বুঝতেছি? ধরো আমরা একটা পণ্য বিক্রি করছি 12 টাকায়। এই যে আমরা একটা পণ্য যে 12 টাকায় বিক্রি করছি, এই 12 টাকার মধ্যে আমার আসল কত? আমি একটা পণ্য 12 টাকায় বিক্রি করছি, ধরো আসল 10 টাকা, লাভ 2 টাকা। তাহলে এই যে আমি 12 টাকায় যে পণ্য বিক্রি করলাম, কত টাকার পণ্য 12 টাকায় বিক্রি করছি? 10 টাকার পণ্য। তাহলে 10 টাকার পণ্য কিনে আমি 12 টাকায় বিক্রি করছি, মাঝখান থেকে লাভ করছি কয় টাকা? 2 টাকা। এই 10 টাকাকেই আমরা বলতেছি বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, আর এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য আমরা প্রশ্নে দেখব আমাদের কি কি তথ্য আছে। আমাদের এই প্রশ্নে আমাদের তথ্য আছে পার্সেন্ট সংক্রান্ত। এইখানে দেখো কি বলছে, আমাদের মোট বিক্রয় আছে 4,50,000 টাকা। আমরা বিক্রিত পণ্যের ব্যয় মূলত কীভাবে নির্ণয় করতে পারি? আমরা বিক্রয়ের একটা সুন্দর সমীকরণ আছে, বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ মোট লাভ। আমার প্রশ্নে বিক্রয় দেওয়া যদি থাকে আর মোট লাভ যদি দেওয়া থাকে, আমরা মোট লাভ, বিক্রয় থেকে মোট লাভ বিয়োগ করে আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় পেতে পারি। এটা কিন্তু অরিজিনালি আমরা এইভাবে বের করি যে আমরা বিক্রয় থেকে মোট লাভ বিয়োগ করে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। কিন্তু আমাদের প্রশ্নে দেখতেছি আমাদের মোট বিক্রয় আছে 4,50,000 টাকা, কিন্তু আমাদের কোথাও মোট লাভ নেই। মোট লাভ দেওয়া না থেকে আমার কি দেওয়া আছে? মোট মুনাফা বিক্রয়ের 20%। এখান থেকেও কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো এখান থেকেও বের করতে পারবো আমরা এখান থেকে যদি মানটা বসাই, আমাদের বিক্রয় মূল্য কত টাকা? 4,50,000 টাকা। বিক্রয় মূল্য 4,50,000 টাকা ইকুয়াল টু এই বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ ধরা হয়? দেখো মোট মুনাফা বিক্রয়ের 20%, মোট মুনাফা বিক্রয়ের 20%। তারপরে আমি যত টাকায় পণ্য বিক্রি করি তার উপর 20% লাভ ধরি। তাহলে আমি পণ্য বিক্রি করছি কত টাকায়? 4,50,000 টাকায়। 4,50,000 টাকায় যদি পণ্য বিক্রি করি, এই 4,50,000 টাকার উপর অর্থাৎ বিক্রয় মূল্যের উপর কিন্তু এই ব্যবসায়ী প্রতিষ্ঠান লাভ ধরে পণ্য বিক্রয় করে। তাহলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ ধরে? 20%। তাহলে বিক্রয় মূল্য যদি 4,50,000 টাকা হয়, তার 20% আসলে 90,000 টাকা। এখানে 90,000 টাকা বসালাম। এখন তুমি সমীকরণটা মিলাও, তোমার লেফট সাইডে আছে 4,50,000 টাকা, রাইট সাইডে আছে 90,000 টাকা। এখন কত লিখলে মিলবে? 3,60,000 টাকা। এটা কিন্তু আমি আসলে গতানুগতিক নিয়মে অর্থাৎ পার্সেন্ট কেটে আমরা কিন্তু টাকাটা ফাইন্ড আউট করলাম। কিন্তু আমি পার্সেন্ট না কেটে আমি যদি শতকরা দ্বারা এটা চিন্তা করি, আমরা কি পাবো কি না? এই কনসেপ্টটা আমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন এই শতকরা দ্বারা আমরা যদি বের করি, তাহলে এই শতকরাটা আমরা দুইটা মূল্যের উপর ধরতে পারি। আমরা শতকরাটা বিক্রয় মূল্যের উপর ধরতে পারি, আমরা বিক্রিত পণ্যের ব্যয় যেটাকে আমরা আসলে ক্রয় মূল্য বলি, এটাকে আমরা কিন্তু আবার ক্রয় মূল্য বলি, ক্রয় মূল্য। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য। এখন আমি লাভটা বিক্রয় মূল্যের উপরও ধরতে পারি, ক্রয় মূল্যের উপরও ধরতে পারি। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমি লাভটা যার উপর ধরবো সে শতকরা 100, কারণ লাভ কিন্তু শতকরা 20%, অর্থাৎ 100 টাকায় 20 টাকা। আমি যদি বিক্রয় মূল্যের উপর লাভ ধরি, একটু নিজে চিন্তা করো, বিক্রয় মূল্য প্রতি 100 টাকায় লাভ 20 টাকা, কারণ এখানে বলছে মোট মুনাফা বিক্রয়ের 20%। এটা কি মিন করে? প্রতি 100 টাকায় আমি যখন পণ্য বিক্রি করি আমার 20 টাকা লাভ হয়। তার মানে যেহেতু আমি বিক্রয় মূল্যের উপর মুনাফা ধরতেছি, তাহলে বিক্রয় মূল্য প্রতি 100 টাকায় চিন্তা করব 20 টাকা। তার মানে আমি 100টা বিক্রয় মূল্যের উপর চিন্তা করব। তাহলে আমি তখন শতকরার ক্ষেত্রে যদি যাই আমরা যে বিক্রয় মূল্যের 20%, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা ইকুয়াল টু এই 100 টাকার 20%, তাহলে মোট লাভ 20 টাকা। 100 টাকার 20 টাকা, স্বাভাবিকভাবেই বিক্রিত পণ্যের ব্যয় 80 টাকা। এটা কখন? যদি বিক্রয় মূল্যের উপর সে লাভ করে। কিন্তু যদি এমন হতো যে মোট মুনাফা ক্রয় মূল্যের 20%, তখন বিক্রিত পণ্যের ব্যয় 100 টাকা হতো। কেন? প্রতি 100 টাকা ক্রয় মূল্যে লাভ 20 টাকা। ভালো করে বুঝতে হবে কনসেপ্টটা তোমাকে। মানে এখানে আমি লাভটা কার উপর ধরতেছি? ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? যদি বিক্রয় মূল্যের উপর ধরি তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, যদি ক্রয় মূল্যের উপর ধরি ক্রয় মূল্য 100 টাকা। যদি লাভটা এখানে আমি ক্রয় মূল্যের উপর ধরতাম, তাহলে সমীকরণটা কেমন হতো? ক্রয় মূল্য 100 টাকা হতো, লাভ হতো 20 টাকা, তখন বিক্রয় মূল্য হতো 120 টাকা। এগুলো কিন্তু সব শতকরায় কনভার্ট করতেছি আমি, সব শতকরায়। ভালো করে বোঝা গেল, সব শতকরায়। এখন
আমাকে কিন্তু এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। আমি যদি এই নিয়মে যাই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 80%। আমি যদি এই নিয়মে আসি তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 100%। ভালো করে বুঝো, কার উপর? বিক্রয় মূল্যের উপর। আমি যদি এই নিয়মে থাকি তাহলে বিক্রয় মূল্য কিন্তু 100 টাকা। 100 টাকার 80% হচ্ছে আমাদের ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমাদের কিন্তু বিক্রয় মূল্য পোষে দেওয়া আছে 4,50,000 টাকা। তাহলে আমি এই নিয়ম বাদ দিয়ে সরাসরি কিন্তু আমি পার্সেন্ট দ্বারা বের করতে পারবো। খুব সহজ বিষয়টা। অতএব এই দেখো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মূল্য কত? 4,50,000 টাকা। এখন এই নিয়ম অনুযায়ী দেখো তো এখানে বিক্রয়ের উপর কত? 20%। তাহলে বিক্রয় তো 100%। 100%-এর মধ্যে লাভ কত? 20%। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য কত? 80%। এই জন্য দেখি বিক্রয় মূল্য গুণন, এই দেখা 80, বিক্রয় মূল্য কি 100 দ্বারা ভাগ। তাহলে আমি 4,50,000-কে 80 দ্বারা যদি গুণ করি, 100 দ্বারা যদি ভাগ করি, এই দেখো সরাসরি 3,60,000 টাকা পেলাম। তাহলে আমি এইভাবে পেলাম 3,60,000 টাকা, আবার সরাসরি পার্সেন্ট কেটেও পেলাম 3,60,000 টাকা। এটা ভালো করে বুঝতে হবে। আবার যদি এমন হতো যে আমাদের মোট মুনাফা বিক্রয়ের 20% না হয়ে ক্রয় মূল্যের 20% হতো, তখন আমরা কি করতাম? তখন আমি 4,50,000-কে 100 দ্বারা গুণ করতাম, 120 দ্বারা ভাগ করতাম। আমি কিন্তু এখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করতেছি, ভালো করে বোঝো কথাটা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যখন আমাদের এই নিয়মটা হতো তখন আমাদের কি হতো? সমীকরণটা বিক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য আগে বসাতাম না, আমি আগে বসাতাম বিক্রিত পণ্যের ব্যয় 100। কেন? মোট মুনাফা ক্রয় মূল্যের 20%। এখানে বারবার তোমাকে বলতেছি ভিত্তি যে তাকে 100 ধরতে হবে। এখানে ভিত্তিতে লেখা থাকবে বিক্রয় মূল্য অথবা ক্রয় মূল্য। এখানে ভিত্তি বিক্রয় মূল্য, তাই আমি বিক্রয় মূল্যকে 100 ধরছি, 100 টাকা ধরছি বা 100% ধরছি। আর লাভ এখানে 20% দিছি আমরা, তখন স্বাভাবিকভাবেই বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু 80 টাকা হয়েছে। আবার যদি এখানে বলতো মোট মুনাফা ক্রয় মূল্যের 20%, তখন আমাকে এইখানে এই যে বিক্রিত পণ্যের ব্যয় মানে ক্রয় মূল্য, এইখানে 100% দেওয়া লাগতো। মুনাফা তো 20% স্থির, তখন বিক্রয় মূল্য হতো 120%। এখন তুমি কি বের করতে চাও? তুমি কি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাও না মোট লাভ বের করতে চাও? তুমি যাহা বের করতে চাও তুমি বিক্রয় মূল্যের সাথে তাহাকে গুণ করবা, আর বিক্রয় মূল্য কত? 120%, 120% দ্বারা ভাগ করবা। এই নিয়মের জন্য 120 দ্বারা ভাগ, আর উপরের নিয়মের জন্য 100 দ্বারা ভাগ। কেন? ভিত্তি ছিল যে বিক্রয় মূল্য। মূল কথাটা হচ্ছে এটা, কারণ আমাদের টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য, টাকা যার দেওয়া থাকবে নিচে সে আসবে। টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের হার নিচে, বিক্রয় মূল্যের হার হতে পারে 120, হতে পারে 100। 120 কখন হবে? যখন ক্রয় মূল্যের উপর। 100 কখন হবে? যখন বিক্রয় মূল্যের উপর। এই অঙ্কে কিন্তু আমাদের 100 হয়েছে, কারণ এখানে আমাদের ভিত্তি হচ্ছে বিক্রয় মূল্য। তাই আমরা কি করছি? এখানে বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি নির্ণয়ের জন্য 4,50,000-কে 80 দ্বারা গুণ করছি, 100 দ্বারা ভাগ করছি, কারণ এই টাকার সাথে কানেক্টেড এটা। বিক্রয় মূল্য 4,50,000, যার হার হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় কত পার্সেন্ট? 80%। এই কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি অনেক অঙ্ক করতে পারবা না। ওকে, তাহলে আমরা খুব সহজে আমরা বিক্রিত পণ্যের ব্যয় 3,60,000 টাকা পেয়ে গেলাম। এটা হচ্ছে পার্সেন্ট কেটে। আর তুমি যদি মনে করো আমি এইভাবে কাটবো, তখন তুমি বিক্রিত মোট লাভটা বের করে নিবা। মোট লাভটা বের করে বিক্রয় থেকে মোট লাভটা বিয়োগ করলেই তুমি বিক্রিত পণ্যের ব্যয় 3,60,000 টাকা পাবা। তাহলে আমাদের ওকে, আমাদের ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো। ক্ষয় বলছে মোট মুনাফা এবং নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। মোট মুনাফা এবং নিট মুনাফা অনুপাত নির্ণয়ের জন্য আমাকে মোট মুনাফা নির্ণয় করে নিতে হবে এবং নিট মুনাফা নির্ণয় করে নিতে হবে। তাই আমরা খাতায় লিখব খ, মোট মুনাফা ও নিট মুনাফার অনুপাত নির্ণয় দিয়ে লিখবো এখানে মোট মুনাফা। এখানে প্রশ্নে এই পার্সেন্টের বিষয়টা আমি আবারও বলতেছি, এখানে স্পষ্ট বলা আছে আমরা পণ্য বিক্রয় করছি 4,50,000 টাকা। এই যে 4,50,000 টাকায় যে পণ্য বিক্রয় করছি, এই বিক্রয় মূল্যের উপর আমি মোট মুনাফা করি 20%। তাহলে আমি যদি বিক্রয় মূল্যের উপর 20% কাটি তাহলে আমরা মোট মুনাফা পেয়ে যাব। তাহলে আমাদের মোট মুনাফা বিক্রয় মূল্যের 20%, তাহলে বিক্রয় মূল্য গুণন 20%। তাহলে বিক্রয় মূল্য 4,50,000 টাকা, 20% হচ্ছে কাটলে হবে 90,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। কিন্তু আমি বারবার তোমাকে বলতেছি, আমার যদি এমন হতো যে মোট মুনাফা ক্রয় মূল্যের 20%, ক্রয় মূল্যের 20%, আমাদের প্রশ্নে কিন্তু ক্রয় মূল্য নেই। এখানে ভিত্তিটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের বিক্রয়ের সমীকরণটা কি? বিক্রয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু মোট লাভ। আমি যাকে ভিত্তি ধরবো তাকে 100 ধরবো। তাহলে এখানে যদি বলতো মোট মুনাফা ক্রয় মূল্যের 20%, তাহলে সমীকরণটা গঠন করি, আমি ভিত্তি যাকে ধরবো তাকে 100 ধরবো। তাহলে ক্রয় মূল্যের মানে বিক্রিত পণ্যের ব্যয়ের, তাহলে মোট মুনাফা বিক্রিত পণ্যের ব্যয়ের 20%। কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় তো নাই, ভালো করে বোঝো, বিক্রিত পণ্যের ব্যয় তো নাই। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় নাই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা 100 ধরে নেব, কারণ ভিত্তিটা হচ্ছে আমাদের 100। যদি মুনাফাটা বিক্রয় মূল্যের উপর ধরি তাহলে বিক্রয় মূল্যকে আমি 100 ধরে নেব। যদি মুনাফাটা আমি ক্রয় মূল্যের উপর ধরি আমরা ক্রয় মূল্যকে 100 ধরে নেব। মূল কথা হচ্ছে এটা যে আমি মুনাফাটা কার উপর ধরি তাকে ধরবো 100,
ক্রয় মূল্যকে ধরলে ক্রয় মূল্যে 100, বিক্রয় মূল্যকে ধরলে বিক্রয় মূল্যে 100। তাহলে মুনাফা যদি আমি এখানে এমন হতো ক্রয় মূল্যের উপর ধরতাম, তখন আমি সমীকরণটা গঠন করতাম এভাবে, ক্রয় মূল্য অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় 100, মুনাফা হচ্ছে 20, তখন বিক্রয় মূল্য হতো 120। তখন আমি এইখান থেকে মোট মুনাফা বাইর করতাম কিভাবে, বিক্রয় মূল্য 4,50,000 টাকা, এই 4,50,000-এর মধ্যে মুনাফা কত 20, ভাগ করতাম 120। তার মানে এই বিক্রয় মূল্যের সাথে বিক্রয়ের পার্সেন্ট ইম্পর্টেন্ট। বিক্রয় মূল্য 4,50,000 টাকা, বিক্রয় কত এই যে 120, তখন 120 দ্বারা ভাগ করতাম, 20 দ্বারা গুণ করতাম। কিন্তু এইখানে বিষয়টা কি, মোট মুনাফা বিক্রয় মূল্যের 20%, তখন সমীকরণটা কি, তাহলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কিন্তু আমাদের লেফট সাইডে থাকে, তাহলে বিক্রয় মূল্য তখন 100 হতো, কারণ এখানে ভিত্তিটা 100 আগে বসাতে হবে। তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, মুনাফা কত 20, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত 80। তখন এই নিয়ম অনুযায়ী আমরা মোট মুনাফা বের করছি 4,50,000 গুণন 20, নিচে হচ্ছে 100। এই নিয়মটা তোমাকে বুঝতে হবে, এই 20% কাটা যে কথা এটা কিন্তু একই কথা। তোমার যদি বেসিক স্ট্রং না হয় তুমি কিন্তু এগুলো গুলিয়ে ফেলবা। আবার এইখান থেকে আমি 20 যখন গুণ করলাম আমি মুনাফা পেলাম, যখন 20-এর বদলে 80 গুণ করব তখন আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করব, যেটা আমি কয়ে বের করছি। কয়ের বিষয়টা আবারও আমাদের কিন্তু এখানে হয়ে গেল। আমরা কয়ে কী বের করছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় বের করছিলাম। কয়ে বিক্রিত পণ্যের ব্যয় যে বের করছি, আমাদের যেহেতু মুনাফা বিক্রয়ের 20%, তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করছি, 4,50,000 গুণন 80, নিচে 100। কেন, কারণ মুনাফা বিক্রয়ের 20%, তাহলে বিক্রয় 100 টাকা ইকুয়াল টু মুনাফা 20 টাকা, তাহলে স্বাভাবিকভাবে বিক্রিত পণ্যের ব্যয় সমীকরণ মিলানোর জন্য 80 টাকা, 100 টাকার 80 টাকা। তার মানে আমি যদি এখন এই বিক্রয় মূল্য থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করি, কারণ এই বিক্রয় মূল্যের মধ্যে মোট মুনাফাও আছে, বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, তাহলে আমি এই 4,50,000-কে 80 দ্বারা গুণ করব, 100 দ্বারা ভাগ করব, সরাসরি আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে অনেকে এই শতকরাগুলায় কনফিউশনে ভোগে, আমি এটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের আর কনফিউশন না হয়। বারবার অনুশীলন করার মাধ্যমে তুমি এই জিনিসটা আয়ত্ত করতে পারো। তাহলে আমরা এখানে কিন্তু মোট মুনাফা এবং নিট মুনাফা অনুপাত নির্ণয় করার ট্রাই করতেছি, চেষ্টা করতেছি। এই জন্য আমরা প্রথমেই মোট মুনাফা বের করে নিলাম 90,000 টাকা এবং নিট মুনাফা। তো নিট মুনাফা তো আমি খুব সহজে বের করতে পারবো। আমাদের মোট মুনাফা থেকে আমাদের প্রশ্নে পরিচালন ব্যয় দেওয়া আছে, এই দেখো পরিচালন ব্যয় 20,000 টাকা। আর এখানে কিন্তু ঋণের সুদ হবে না, কারণ আমাদের ঋণপত্র নাই। ঋণের সুদ আমি বিয়োগ করলে হয়, না করলে হয়, তুমি যদি বিয়োগ করো তা হবে, না করলে হবে। আর এখানে তো বিয়োগ করার কোনো অপশনে নাই, কারণ এখানে আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণ নেই। তাহলে আমরা নিট মুনাফা বের করবো কীভাবে, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে। তাহলে মোট মুনাফা কত 90,000, পরিচালন ব্যয় কত 20,000, তাহলে আমি কত পাবো 70,000। এটা হচ্ছে আমাদের কি নিট মুনাফা। তাহলে এখন আমি লিখবো মোট মুনাফা অনুপাত সমান। তাহলে আমরা মোট মুনাফা অনুপাত নির্ণয়ের জন্য কি জানি, আমরা যে লাভের অনুপাত বের করব, যে লাভের অনুপাত আমরা বের করব সেই লাভটাকে আমরা রাখবো রবে আর নিট বিক্রয়কে রাখবো হরে। তাহলে আমি মোট মুনাফা বের করতেছি, তাহলে মোট মুনাফা চলে যাবে লবে, নিট বিক্রয় হরে গুণন 100। তাহলে আমাদের মোট মুনাফা 90,000 টাকা, নিট বিক্রয় 4,50,000 টাকা, 100 দ্বারা গুণ করব। তাহলে আমার আসলে মোট মুনাফার হার 20%। এটা আসলে 20%ই হবে, কারণ আমাদের প্রশ্নে দেওয়াই আছে মোট মুনাফা বিক্রয় 20%। এটাই অ্যান্সার, এইটাই আসবে। ওকে, আমাদের একটা অ্যান্সার দেওয়া আছে, তারপরে তোমাকে বের করে দেখাতে হবে। এবং নিট মুনাফার অনুপাত বা নিট মুনাফা অনুপাত, নিট বিক্রয়কে নিট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। তাহলে আমি নিট মুনাফা কত বেশি 70,000 টাকা, নিট বিক্রয় কত 4,50,000 টাকা গুণন 100, তাহলে আমি 15.56% পাবো। তাহলে আমরা খুব সহজে খও করে ফেলতে পারলাম, খ আমাদের ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করবো। গয় বলছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এবং মালিকানা মোট সম্পদ অনুপাত নির্ণয় করো। গয়ও আমাকে দুইটা অনুপাত নির্ণয় করতে বলছে, প্রথমে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত এবং পরে মালিকানা মোট সম্পদ অনুপাত নির্ণয় করো। আগে তোমাকে জানতে হবে কোন অনুপাত নির্ণয়ের জন্য কোন মানটা নির্ণয় করে নেওয়া লাগবে। আমরা যদি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করি, আমাকে দুইটা মান নির্ণয় করে নিতে হবে, একটা হচ্ছে নিট মুনাফা আর একটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। এবং মালিকানা মোট সম্পদ অনুপাত নির্ণয়ের জন্য এখানে কিন্তু একটা টেকনিক আছে, মালিকানা ড্যাশ মোট সম্পদ। মালিকানা মানে মালিকানা তহবিল, মোট সম্পদ মানে মোট সম্পদ। তার মানে আমাকে মালিকানা তহবিল আর মোট সম্পদ বের করে নিতে হবে। তার মানে এই দুইটা অনুপাত নির্ণয়ের জন্য মূলত আমাদের 4টা মান রাখতেছে, নিট মুনাফা, মালিকানা তহবিল, হ্যাঁ, বিনিয়োজিত মূলধন, মোট সম্পদ। আমরা আগে এই মানগুলো নির্ণয় করে নেব। তাহলে আগে লিখব গ, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও মালিকানা মোট সম্পদ অনুপাত নির্ণয়। প্রথমে লিখব খ হতে পাই। আমরা ক্ষয়ে যখন নিট মুনাফা অনুপাত নির্ণয় করছি, আমরা নিট মুনাফাটা বের করে নিছি। ক্ষয়ে নিট মুনাফা কত বের করে নিছি 70,000 টাকা। তাহলে এটা নতুনভাবে আর বের করবো না, আমরা খ থেকে নিয়ে আসবো। খ হতে পাই নিট মুনাফা 70,000 টাকা। এখন বাকি যে 3টা মান
মালিকানা তহবিল, বিনিয়োজিত মূলধন, মোট সম্পদ, এই মানগুলো বের করে নিব। আমরা লিখব এখানে প্রথমে মালিকানা তহবিল। মালিকানা তহবিল বলতে আমরা শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংরক্ষিত আয়ের জের, এই 5টা দফাকে বুঝি। এই 5টা দফার সাথে আমরা কি করব, অলিক সম্পদ বাদ দেব। তাহলে আমরা দেখি আমাদের প্রশ্নে শুরু থেকে আসি। আমরা দেখতেছি মজুদ পণ্য, এটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, সাধারণ সঞ্চিতি এটা মালিকানা তহবিল, ব্যাংক জমা চলতি সম্পদ, প্রাপ্য নোটস চলতি সম্পদ, দালান কোঠা স্থায়ী সম্পদ, শেয়ার মূলধন মালিকানা তহবিল, প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় নোটস চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, তারপরে মোট বিক্রয় আছে, মোট মুনাফা বিক্রয় 20% পরিচালন ব্যয়। তাহলে আমরা আমাদের পুরো প্রশ্নে আমরা মালিকানা তহবিল দুটো দেখতেছি, একটা শেয়ার মূলধন আর একটা সাধারণ সঞ্চিতি। তাহলে আমরা লিখবো মালিকানা তহবিল, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি। সেইখান থেকে আমরা অলিক সম্পদ যে বাদ দেব, ওই অলিক সম্পদের কোনো উপাদান নাই। অলিক সম্পদ কি থাকে, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, দায় গ্রাহকের কমিশন বা অবলোককের কমিশন, কোনো দফা নাই। তাহলে আমরা কি বাদ দেব, বাদ দিব না। তাহলে এই দুটা দফার আমরা পরিমাণটা নিব। তাহলে প্রথমে শেয়ার মূলধন আমরা দেখতেছি 1.5 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি দেখতেছি 50,000 টাকা। তাহলে শেয়ার মূলধন 1.5 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি 50,000 টাকা। এই দুটাকে যদি যোগ করি আমরা 2 লক্ষ টাকা। তাহলে আমরা মালিকানা তহবিল পেলাম 2 লক্ষ টাকা। ওকে, এরপরে বের করবো আমরা বিনিয়োজিত মূলধন। আমরা মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় তথা ঋণপত্র যোগ করলে বিনিয়োজিত মূলধন পাবো। তাহলে এই কাজটাই আমরা করব, লিখবো বিনিয়োজিত মূলধন সমান মালিকানা তহবিল যোগ করব কি দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় মানে ঋণপত্র। আমরা পুরো বিবরণী দিয়ে চেক করলাম, সেখানে কি আসলে ঋণপত্র পাইছি, মজুদ পণ্য দেখো তো আমাদের ঋণপত্র নেই। যেহেতু ঋণপত্র নেই, তাহলে বিনিয়োজিত মূলধন মানেই শুধু মালিকানা তহবিল, এখানে যোগ ঋণপত্র দিতে পারবো না, কারণ না থাকলে তুমি দিবা কোথা থেকে। তাই বিনিয়োজিত মূলধন মানেই মালিকানা তহবিল। তাহলে কত টাকা, 2 লক্ষ টাকা। তাহলে এখানে কোইন্সিডেন্টলি আমার মালিকানা তহবিলে যত টাকা, বিনিয়োজিত মূলধনও তত টাকা। কেন, কারণ আমরা জানি মালিকানা তহবিলের সাথে আমরা যদি দীর্ঘমেয়াদী দায় তথা ঋণপত্র যোগ করি, তাহলে আমরা বিনিয়োজিত মূলধন তথা দীর্ঘমেয়াদী তহবিল পাই। তাহলে এখানে যেহেতু ঋণপত্র নেই, তাহলে আমাকে কি করতে হবে, শুধু মালিকানা তহবিল যত টাকা বের হবে এটাই হচ্ছে বিনিয়োজিত মূলধন। ওকে, বিনিয়োজিত মূলধনও হয়ে গেল। তারপরে আমার লাগবে মোট সম্পদ। তাহলে মোট সম্পদ আমরা শুরু থেকে আসবো, সবগুলো দফায় এলোমেলোভাবে নিব। মোট সম্পদ লেখার জন্য আমরা প্রশ্ন থেকে প্রথমে লিখব মোট সম্পদ, আমরা লিখব মজুদ পণ্য, এই মজুদ পণ্য লিখছি, তারপরে লিখব প্রাপ্য হিসাব লিখছি, তারপরে ব্যাংক জমা লিখছি, তারপরে প্রাপ্য নোট লিখছি, তারপরে দালান কোঠা আছে, এই দালান কোঠা লিখছি। তাহলে এখন এদের টাকাগুলো নিব প্রশ্ন থেকে, 60,000 টাকা, 2,40,000 টাকা, 60,000 টাকা, 30,000 টাকা আর 1.5 লক্ষ টাকা। এই সবগুলো টাকা যদি আমি যোগ করি, আমরা মোট সম্পদ দেখতে পারতেছি আমাদের হয়েছে 5,40,000 টাকা। এখন আমরা কি করব, আমাদের প্রশ্নানুসারে আমাদের যে কাঙ্ক্ষিত অনুপাত দুটি নির্ণয় করতে বলছে, এই দুটো অনুপাত বের করব। আমার কি অনুপাত নির্ণয় করতে বলছে, প্রথমে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তাহলে প্রথমেই লিখবো অতএব বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। এটা সূত্র কি, নিট মুনাফাকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। এটা এক্স্যাক্টলি কি মিন করে, আমাদের দীর্ঘমেয়াদী তহবিল অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত, আমাদের বিনিয়োজিত মূলধন 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা বিনিয়োগ করে আমরা এই হিসাবকালে লাভ করছি 70,000 টাকা। ভালো করে বুঝো, আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা চলতি বছরে ইউটিলাইজ করে আমরা এই বছরে লাভ করতে পারছি কত, 70,000 টাকা। আর এটাকে আসলে শতকরায় কনভার্ট করব, প্রতি 100 টাকায় লাভ কত টাকা, প্রতি 100 টাকায় লাভ কত টাকা, এটাই হচ্ছে আমার বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, আর কোনো কিছুই না। আমরা 2 লক্ষ টাকা বিনিয়োগ করে লাভ করছি 70,000 টাকা, আর এটাকে 100 টাকার সাথে কম্পেয়ার করবো বা তুলনা করবো। তাহলে এই জন্য আমরা কী করতেছি, নিট মুনাফাকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতেছি। তাহলে 70,000কে 2 লাখ দ্বারা ভাগ করে আমি যখন 100 দ্বারা গুণ করলাম, আসলে 35%। এই 35% কি, আমাদের প্রতি 100 টাকায় 35 টাকা লাভ। তার মানে প্রতি 100 টাকা বিনিয়োজিত মূলধনের জন্য আমার লাভ হয় 35 টাকা। তাহলে আমি যদি আবার এই 2 লক্ষ টাকার 35% কাটি, তাহলে আসলে এক্স্যাক্টলি আমার 70,000 টাকা নিট মুনাফাই বের হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। ওকে, তারপরে আমি এবং মালিকানা মোট সম্পদ অনুপাত, এটা একটা টেকনিক আছে। মালিকানা মানে আমার লবে যাবে আর মোট সম্পদ মানে হরে যাবে। তাহলে মালিকানা ড্যাশ মোট সম্পদ অনুপাত, এই দেখো মালিকানা তহবিল ভাগ মোট সম্পদ। তাহলে আমাদের মালিকানা তহবিল আমরা পাইছি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাকে আমরা মোট সম্পদ কত পাইছি, 5,40,000। এই 2 লক্ষকে 5,40,000 দ্বারা ভাগ করব, তাহলে আমরা এক্স্যাক্টলি পাবো, এই দেখো 0.37 অনুপাত 1। তার মানে এটা দ্বারা কী বুঝাচ্ছে যে আমাদের প্রতি 1 টাকা মোট সম্পদের বিপরীতে আমাদের মালিকানা তহবিল আছে 0.37 পয়সা, অর্থাৎ 37 পয়সা। তাহলে আমরা খুব সহজে গ করে ফেললাম, গ আমাদের ডান। তাহলে ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।